আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এই টপিকটা নিয়ে আলোচনা করব। পরিবেশ রক্ষাতে গাছ বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। তো এই পরিবেশ রক্ষায় গাছ আমাদের কীভাবে সাহায্য করে তার পয়েন্টগুলো আমরা লিখব। পয়েন্ট লেখার পর আমরা একটা একটা করে আলোচনা করব। এক হচ্ছে বায়ুমণ্ডল ও গাছ। নাম্বার 2 হচ্ছে গাছ ও প্রাণীর নির্ভরশীলতা। 3 নম্বর হচ্ছে গাছ ও খাদক সম্পর্ক। 4 নম্বর হচ্ছে গাছ ও জলচক্র। নাম্বার 5 গাছ ও পরিবেশের তাপমাত্রা। হচ্ছে গাছ ও ঝড়ের গতিবেগ। নাম্বার 7 হচ্ছে গাছ ও পরিবেশ দূষণ। নাম্বার 8 হচ্ছে গাছ ও জীবের আশ্রয়স্থল। গাছ ও জীবের আবাসস্থল। 8 নাম্বার 9 গাছ ও জীবের আবাসস্থল। নাম্বার 9 হচ্ছে না 8 ছিল গাছ ও, ঠিক আছে, এটা বললে অসুবিধা নেই, কিন্তু তোমাদের বইয়ে যেভাবে আছে সেটাই বলি। 8 ছিল গাছ ও মাটির ক্ষয়। নাম্বার 9 হবে গাছ ও জীবের আশ্রয়স্থল। 9 হচ্ছে গাছ ও জীবের আশ্রয়স্থল। আর নাম্বার 10 হচ্ছে গাছ ও শব্দ দূষণ। আমরা এবার এক একটা পয়েন্ট ধরে আলোচনা করব। পরিবেশ রক্ষা করতে গাছ এই সমস্ত ভূমিকাগুলো পালন করে। প্রথমে বলছি বায়ুমণ্ডল ও গাছ। দেখো, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড আর জলের রাসায়নিক বিক্রিয়ায় ঘটিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে গাছ, অর্থাৎ ফটোসিনথেসিস করে বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় গৃহীত CO2 এর কী গৃহীত হয় না কার্বন ডাইঅক্সাইড। গৃহীত CO2 এর সম পরিমাণ অক্সিজেন গ্যাস কি করে প্রকৃতিতে ফিরিয়ে দেয়, পরিবেশে নির্গত করে। এছাড়া কিছু অণুজীব আছে যারা খাদ্য তৈরির সময় O2 নির্গত করে। কিছু অণুজীব আছে যারা খাদ্য তৈরির সময় O2 নির্গত করে। ফলে বায়ুমণ্ডলে O2 আর CO2 ভারসাম্য বজায় থাকে। তাহলে গাছ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে কীভাবে না গাছ খাদ্য তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, ঠিক সম পরিমাণে অক্সিজেন ত্যাগ করে দেয়, ফলে পরিবেশে
কী হয়, O2CO2 ভারসাম্য বজায় থাকে। তাহলে বায়ুমণ্ডলে গাছ এইভাবে ভারসাম্য বজায় রাখে। নাম্বার 2 হচ্ছে গাছ ও প্রাণীর নির্ভরশীলতা। গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা কীভাবে না, পৃথিবীতে মোট জীবের 99% হচ্ছে উদ্ভিদ আর 1% হচ্ছে প্রাণী। মোট জীবের 99% কি উদ্ভিদ আর 1% হচ্ছে প্রাণী। তাহলে ম্যাক্সিমাম কি উদ্ভিদ আর 1% মাত্র প্রাণী। সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যের 10 থেকে 20% শক্তির প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। গাছ কমতে থাকলে প্রাণীর জীবন ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যাবে। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে গাছের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল, কারণ একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য তৈরি করতে পারে। তাই জন্য প্রত্যেকটা প্রাণী গাছের ওপর নির্ভরশীল। 99% গাছ আছে, 1% প্রাণী আছে, আর আমরা 10 থেকে 20% শক্তি কোথা থেকে পাচ্ছি, উদ্ভিদ থেকে পাচ্ছি। তাহলে উদ্ভিদ যদি ধ্বংস হয়ে যায় তাহলে কী হবে না, আমরা খাদ্যের অভাবে মারা যাব। তাহলে প্রাণী খাদ্যের জন্য সম্পূর্ণভাবে গাছের ওপর নির্ভরশীল। নাম্বার 3 হচ্ছে গাছ ও খাদ্য খাদক সম্পর্ক। সূর্যের আলো, মাটি থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে গাছ খাদ্য প্রস্তুত করে। মেনলি গাছ কীভাবে খাদ্য প্রস্তুত করে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদক প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে বলে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল তৈরি হয়। অর্থাৎ খাদ্য শৃঙ্খল কি না, গাছ ধরো খাদ্য তৈরি করলো, সেই খাদ্য কি হয়, যারা তৃণভোজী তারা সরাসরি গাছের লতা পাতা শাক ইত্যাদি খেয়ে বেঁচে থাকে, ঘাস, এবার তাদেরকে আবার যারা খায়, এইভাবে একটা খাদ্য খাদক সম্পর্ক গড়ে ওঠে। ধরো আমি যে তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ দেখাই, ধরো এখানে রয়েছে, এখানটা লিখো, ধরো ঘাসকে সরাসরি কে খাচ্ছে না, ঘাস ফড়িং কে খায়, ব্যাঙ খায়, ব্যাঙকে কে খায়, সাপ খায়, তাই না? তো এরকম দেখো খাদ্য খাদক সম্পর্কে যদি দেখি, ঘাস থেকে ঘাস ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ, এইরকম খাদ্য খাদক সম্পর্ক বিভিন্ন যদি দেখি তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু দেখো সাপটাও কিন্তু পরোক্ষভাবে সেই উদ্ভিদের ওপরই নির্ভরশীল। তো এইভাবে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে আমাদের গোটা বিশ্বে একটা খাদ্য খাদক সম্পর্ক তৈরি হয়ে খাদ্য জাল তৈরি হয়েছে, যেটা আমরা খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে গাছের ওপর নির্ভরশীল। ঠিক আছে, এরপর হচ্ছে গাছ ও জলচক্রণ তৈরি, মানে ঠিকভাবে পরিবেশের ঠিক রাখতে গাছ কিন্তু খুব সাহায্য করে, কারণ গাছ না থাকলে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম। গাছ কি করে, বাষ্পমোচন করে, ফলে নির্গত জলীয় বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে কি করে, বৃষ্টিপাত ঘটায়। আবার খুব ঘন অরণ্য যেখানে, সেখানে বনের উপরিভাগে গাছপালার ঘন আবরণ জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয়, ফলে অরণ্যেই জলীয় বাষ্প ঘনীভূত বৃষ্টিপাত ঘটায়। তাহলে জলচক্র বজায় রাখতে, মানে জল বাষ্পীভূত হয়ে আকাশে উঠে যাওয়া এবং সেখান থেকে আবার বৃষ্টিরূপে নেমে আসার যে পদ্ধতি, সেটা হচ্ছে জলচক্র। এই জলচক্র কন্ট্রোল করে কি, গাছ। অর্থাৎ আমাদের জলবায়ুটাকেও কন্ট্রোল করতে সাহায্য করছে গাছ। এই জলচক্রকে বজায় রেখে গাছ কী করছে, আমাদের পরিবেশকে তাপমাত্রা এবং চাষবাস করতে সহায়তা করছে। নাম্বার 5 হচ্ছে গাছ ও পরিবেশের তাপমাত্রা। দেখো গাছপালা থেকে বাষ্পমোচনের সময় জল নির্গত হয়ে যায়, যার ফলে কী হয়, উদ্ভিদ দেহ এবং তার আশেপাশের অংশগুলো ঠান্ডা থাকে। বাষ্পমোচন হয় মানে গাছ যে প্রয়োজনের অতিরিক্ত জল শোষণ করে, সেই জলটা যখন বের করে দেয় তখন কি হয়, গাছ তার প্রয়োজন অতিরিক্ত জল যদি বের করে দেয় তাহলে কি হবে না, জল বেরিয়ে গেলে গাছের পাতা বা গাছের নিকটবর্তী স্থান এবং আশেপাশের স্থানগুলো কি হয়, শীতল থাকে। যার ফলে পরিবেশে এরকম যদি আমাদের পরিবেশে গাছের সংখ্যা অনেক বেশি থাকে তাহলে কি হবে, পরিবেশের তাপমাত্রাটা অনেক কমে যাবে। অর্থাৎ যে এলাকায় দেখবে গাছের সংখ্যা বেশি হয় সেখানে অনেক ঠান্ডা হয়। এই একই কারণে হয়, কারণ গাছ যে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পমোচন আকারে বের করে দেয়। বাষ্পমোচন আকারে বের করে দেওয়ার গাছ এবং তার আশেপাশের পরিবেশ অনেক শীতল থাকে, যার ফলে গাছ পরিবেশের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করছে। এরপরে হচ্ছে গাছ ও ঝড়ের গতিবেগ।
কিছু কিছু গাছপালা আছে না প্রবল বায়ুপ্রবাহের গতিবেগকে বাধা সৃষ্টি করে। যখন ঝড় হয়, প্রচুর জোরে ঝড় হয়, তখন যদি সেই এলাকায় গাছ থাকে তাহলে কি হবে না গাছটা সেই গাছের ধাক্কা লাগবে ঝড়ের বেগটা, যার ফলে ঝড়ের গতিবেগ কিছুটা হলেও কমে যেতে পারবে। তাই জন্য বলছি কিছু কিছু গাছপালা প্রবল বায়ুপ্রবাহের গতিপথে বাধা সৃষ্টি করে এবং কখনো কখনো ঝড়ের গতিবেগকে প্রতিহত করে ঝড়ের কারণে সংঘটিত যে বিপুল ক্ষয়ক্ষতি হতো তার হাত থেকে প্রাণী জগৎকে রক্ষা করে। এখানেও কিন্তু গাছ আমাদেরকে সাহায্য করছে ঝড়ের গতিবেগটাকে কমিয়ে। কী করছে না প্রবল যখন ঝড় হচ্ছে তখন যদি আমাদের বসতি এলাকার আগেই কোনো অরণ্য থাকে, গাছপালা বেশি থাকে, তখন সেই ঝড়ের দাপট প্রথমে সেই গাছের মধ্যে এসে লাগবে এবং গাছ কি করবে সেই গতিবেগটাকে কিছুটা পরিমাণে কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে কি হবে আমাদের প্রাণীকুল সেই ঝড়ের ক্ষয়ক্ষতি বা ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এরপরে নাম্বার 7 হচ্ছে গাছ ও পরিবেশে দূষণ। পরিবেশ দূষণ করতে মানুষ এক পাও পিছপা হয় না, তাই না? আমরা নির্দ্বিধায় পরিবেশকে দূষণ করে চলেছি, কিন্তু কিছু কিছু গাছ আছে তারা কি করছে পরিবেশকে কিভাবে দূষণমুক্ত করছে দেখো না। কদম গাছ দেখেছো, বেল গাছ দেখেছো, এরা গাছের পাতা, এই কদম বেল এই ধরনের গাছের পাতা ধূলিকণা বিভিন্ন দূষক পদার্থ ইত্যাদি শোষণ করে ছাঁকনির মতো আটকে রেখে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এমনি গাছ পরিবেশ দূষণমুক্ত রাখে কীভাবে না আমাদের পরিবেশে এখন কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা গ্রিন হাউস গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু কী করে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য কাজে লাগায়, সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অ্যাবজর্ব করে নেয়, তার পরিবর্তে O2 অক্সিজেন বাতাসে ছাড়ে, যার ফলে পরিবেশে অক্সিজেন CO2 ভারসাম্য যেমন রক্ষিত হয়, তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শোষণ করার জন্য পরিবেশে কিছুটা হলেও কার্বন ডাইঅক্সাইডের দূষণ মুক্ত থাকে। এছাড়াও কিছু কিছু গাছ আছে যারা এই কদম বেল ইত্যাদি গাছ এরা কী করে বায়ুর যে ধূলিকণা দূষক পদার্থ ইত্যাদিকে অ্যাবজর্ব করে নেয়, শোষণ করে নেয়, যার ফলে কি গাছ পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে। এরপরে হচ্ছে গাছ ও মাটির ক্ষয়। মাটির নিচে অবস্থিত গাছের যে প্রধান মূল থাকে, এছাড়াও শাখামূল প্রশাখামূল থাকে, তারা মাটির কণাগুলোকে কী করে দৃঢ়ভাবে আটকে রাখে। ফলে কি হয় অতিরিক্ত বৃক্ষচ্ছেদন ও ঘাস জমির অপব্যবহারে ভূমিক্ষয়ের সূত্রপাত ঘটে। ধরো কোনো এলাকায় প্রচুর গাছ আছে, তাহলে গাছ থাকার মানে কি তাদের শিকড়গুলো অর্থাৎ তাদের প্রধান মূল শাখামূল প্রশাখামূল মাটিকে আঁকড়ে ধরে থাকে, যার ফলে মাটির ক্ষয় কম হয়। কিন্তু যদি আমরা নির্দ্বিধায় গাছ কাটতে থাকি এবং গাছ কেটে সাবার করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে না মাটির ক্ষয় হতে থাকবে, অর্থাৎ সেই এলাকায় ভূমিক্ষয় দেখা দেবে এবং কী হবে দুর্যোগের মুখোমুখি হতে হবে। তাই জন্য গাছ কিন্তু মাটির মৃত্তিকা ক্ষয় থেকেও আমাদেরকে রক্ষা করে, তাহলে গাছের এত উপকারী ভূমিকা আছে। এরপরে আসছি গাছ ও জীবের আশ্রয়স্থল। এরপরে দেখো গাছ ও জীবের আশ্রয়স্থল যখন আমরা পড়ব তখন কি জানবো না বিভিন্ন রকমের কীটপতঙ্গ পোকামাকড় ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী উন্নত শ্রেণীর প্রাণী যেমন হচ্ছে ধরো পাখি, কাঠবিড়ালি, সাপ, গিরগিটি, টিকটিকি, বাঁদর, এরা কোথায় বসবাস করে না এরা প্রত্যেকে গাছে বসবাস করে। তাহলে গাছ যদি আমরা নির্দ্বিধায় কেটে দিই পরিবেশ রক্ষা করতে না দিই তাহলে কি হবে না এই গাছ কাটার সাথে সাথে এই যে জীবগুলোর কথা বললাম এরা প্রত্যেকে তাদের ঘরহীন হয়ে যাবে, বাড়ি ছাড়া হয়ে যাবে, আশ্রয়স্থল তাদের নষ্ট হয়ে যাবে, যার ফলে তারা কি হবে না তারা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হবে, তারা মৃত্যুর মুখে পতিত হবে। তাহলে গাছ কাটার সাথে সাথে কিন্তু এই প্রাণীদের আশ্রয়স্থলও ধ্বংস হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো যে গাছ কিভাবে আমাদেরকে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করছে এবং এই জীবগুলো নষ্ট হয়ে যাওয়া মানে কি জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যাওয়া। বেশ, এরপরে যে লাস্ট পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে কি না গাছ ও শব্দ দূষণ। দেখো শব্দ দূষণ আবার গাছ কিভাবে করবে, হ্যাঁ শব্দ দূষণেও গাছ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
না কিছু গাছ আছে, যেমন হচ্ছে গাছগুলোর নাম বলি। ছাতিম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাতিম গাছের তলায় লিখতেন। তারপরে জারুল, ছাতিম, জারুল, এই ধরনের গাছ কি করে, শব্দ তরঙ্গ, শব্দের যে তরঙ্গ তাকে শোষণ করে শব্দের প্রাবল্যকে কি করে না কমিয়ে দেয়, শব্দের প্রাবল্যকে কমাতে সাহায্য করে, শব্দের প্রাবল্য কমিয়ে অধিক শব্দ দূষণ সমন্বিত স্থানে দূষণ কমাতে সাহায্য করে। তার মানে বুঝতে পারছো যে গাছ শব্দ দূষণ করতে কিভাবে সাহায্য করছে না। কিছু কিছু গাছ বললাম, যেমন হচ্ছে ছাতিম, জারুল, এই গাছগুলো কি করে না শব্দের বেগকে শব্দের প্রাবল্যকে কি করে, শব্দ তরঙ্গকে প্রথমে শোষণ করে শব্দের প্রাবল্যকে কমিয়ে দেয়, ফলে অধিক শব্দ দূষণ সমন্বিত যে স্থান সেখানে শব্দের দূষণ কমাতে সাহায্য করে। তাহলে পরিবেশ রক্ষায় গাছের যে ভূমিকা আমরা পেলাম, গাছের ভূমিকা অনস্বীকার্য। গাছ আমাদের বলে শেষ করা যাবে না, আমরা জাস্ট 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, কিন্তু গাছ কিন্তু আমাদের পরিবেশ রক্ষাতে ব্যাপক ভূমিকা পালন করে। যেমন কি বললাম, এক হচ্ছে বায়ুমণ্ডল ও গাছ বলেছি, কীভাবে বায়ুমণ্ডলকে শীতল রাখি, বায়ুমণ্ডলকে দূষণমুক্ত রাখি। গাছ ও প্রাণী নির্ভরশীলতা, খাদ্য সম্পর্ক, গাছ ও জলচক্র, গাছ ও পরিবেশের তাপমাত্রা, গাছ ও ঝড়ের গতিবেগ, গাছ ও পরিবেশ দূষণ, আর একটা হচ্ছে গাছ ও মাটির ক্ষয়। এছাড়াও গাছ ও জীবের আশ্রয়স্থল এবং গাছ ও শব্দ দূষণ। তাহলে এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, বড় কোয়েশ্চেন হিসেবে একটা 5 নম্বরের বড় কোয়েশ্চেন আসতেই পারে যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করো, একটা কোয়েশ্চেন হতে পারে। আবার 3 নম্বরের কোয়েশ্চেন হতে পারে পরিবেশ রক্ষায় গাছের যে কোনো 3টি ভূমিকা পালন করো, এটা একটা আসতে পারে। আবার ধরো 2 নম্বরে কোয়েশ্চেন আসে গাছ ও জলচক্র কিভাবে সম্পর্কিত তা আলোচনা করো। 2 নম্বরের কোয়েশ্চেন জলচক্রকে কিভাবে গাছ নিয়ন্ত্রিত করে। তার মানে কি আমাকে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে যে ব্যাখ্যা সেটা মুখস্থ রাখতে হবে। কীভাবে কোয়েশ্চেন আসবে তার উপর তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। অতএব বেটার কি যে প্রত্যেকটা পয়েন্ট ধরে তার ব্যাখ্যা মুখস্থ করবে এবং খাতায় লিখবে, এবং খাতায় লেখার পর প্রত্যেকে আমাকে কি করবে, সেন্ড করবে। তাহলে দেখো, তাহলে গাছের ভূমিকা তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে কি না গাছের ভূমিকা থেকে কোয়েশ্চেন কিন্তু একরকম আসবে না, অনেক রকম কোয়েশ্চেন আসবে। একটা নর্মাল 5 নম্বরের বড় কোয়েশ্চেন হতে পারে, 3 নম্বরের হতে পারে, 2 নম্বরের হতে পারে, বা টিকা আসতে পারে গাছ ও জলচক্রের সম্পর্ক, গাছ ও ঝড়ের গতিবেগ কীভাবে নিয়ন্ত্রিত হয়, গাছ ও পরিবেশ দূষণ কীভাবে নিয়ন্ত্রিত হয়, গাছ ও মাটির ক্ষয় কীভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে এইগুলো কিন্তু ডিপেন্ড করছে তোমার কোয়েশ্চেনটা কীরকম হবে, তোমাকে প্রস্তুত থাকতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য। তাহলে আমি এখান থেকে একটা কোয়েশ্চেন আকারে একটা লিখে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা লিখবে কিন্তু পড়তে হবে পুরোটাই। যে কোয়েশ্চেনটা হবে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করো, 5 মার্কসের। তাহলে এই একটা কোয়েশ্চেন তোমরা যদি রেডি করো তাহলে কিন্তু পুরো বাকি কোয়েশ্চেনটাও হয়ে যাবে। তাহলে তোমাদের পরের দিনের পড়া রইল পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা আলোচনা করো। এই কোয়েশ্চেনটা প্রত্যেকে সুন্দর করে খাতায় লিখবে এবং পয়েন্ট দিয়ে লিখবে। পয়েন্ট দিয়ে লেখার পর আমাকে প্রত্যেকে কিন্তু সেন্ড করবে।